হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি আইকিউ। স্টাডি আইকিউতে তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। আর আজকে আমরা করব WBCS মেইনস পেপার 5। আর আজকে আমাদের কোয়েশ্চেন নাম্বার হবে 80 to 120। বেসিক্যালি আমরা এটা করছি কেন? বিকজ উইথ দ্য এমসিকিউ অ্যানালাইসিস প্রথমত তো আমরা আনসার কিগুলোকে বের করব, দ্য রাইট আনসার কি ফর দিস অ্যানালিসিস। আর এরপরে আরেকটা কি, এটার সাথে যে সমস্ত কোয়েশ্চেন্স গুলো শুধুমাত্র তোমাদের WBCS এর এটা মেন্সে আসলে পরেও দিস analysis is going to be helpful for any kind of examination you are going to be appeared। কারণ এখানটায় আমরা কি করব, শুধুমাত্র যে এমসিকিউ আলোচনা করব তা না, we will definitely talk about the conceptual segment of that question as well. And before that, if you are new here on StudyIQ, I'm pretty sure you are not, but always share the video and subscribe on our YouTube channel, which is StudyIQ Education. Other than that, you can also join us on other social media platform, which is Facebook, Instagram, or Telegram channel, or our Twitter account, which is @StudyIQ. The first question already, yes, for the last ক্লাস অলরেডি আমরা 81 অব্দি কভার করে ফেলেছিলাম। তো আজকে আমরা 82 থেকে শুরু করব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল notwithstanding and anything in the constitution, parliament may in exercise of its constituent power amended by the way of addition, variation or repeal any provision of the constitution in accordance with the procedure laid down in the article which। বলেছে এখানে পার্লামেন্টে পাওয়ার নিয়ে কথা বলা হয়েছে এবং সেখানটা বলেছে কোন আর্টিকেলের হিসেবে যে কনস্টিটিউশনের সাথে দাঁড়ায় না এমন কি, যেটা এখানে পার্লামেন্ট যে কোনো কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে অ্যামেন্ড করতে পারে বাই দ্য ওয়ে অ্যাডিশন, ভেরিয়েশন, রিপিল এনি প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন। কোন আর্টিকেলের সাহায্যে? সো অপশনস দেখি 365, 366, 367, 368। দ্য রাইট অপশন ইজ 368। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশন। Question number 83. How many fundamental duties are included in the Indian Constitution? Indian Constitution এ যে ফান্ডামেন্টাল ডিউটিস আছে তাতে কতগুলো ডিউটিকে ইনক্লুড করা হয়েছে? 10, 11, 12 না 13? And the right option is option B, 11. Now 84 number question. Which is the 25th High Court in India? Basically the latest High Court of India is Uttaranchal High Court, but here option তো নেই, কিন্তু অপশনের আগে লাস্ট যে হাইকোর্টটা তৈরি হয়েছে that is the newly made the state। তেলেঙ্গানার সাথে অন্ধ্রপ্রদেশের ডিভিশনের পর that has happened for the first time, which is option B, Andhra Pradesh High Court is the 25th High Court of India according to these questions। Now 85 number question. Which one among the following features of the Constitution of India is indicative of the fact that the real executive power is vested in the Council of Ministers headed by the Prime Minister of India? বলা হয়েছে যে এখানটায় কোনটা নিচের মধ্যে, নিচে যে অপশনগুলো দেওয়া রয়েছে সেইগুলোর মধ্যে কোনটা এই বিষয় এই মানে ব্যবস্থাটাকে সম্মতি দেয় যে যেখানটায় কনস্টিটিউশনের ইন্ডিয়ান যে কনস্টিটিউশনের যে রিয়েল পাওয়ার, কনস্টিটিউশন অনুযায়ী যে অ্যাকচুয়াল পাওয়ার সেটা এক্সিকিউটিভ পাওয়ার হাতে থাকে। কার হাতে থাকে না, তো কাউন্সিল অফ মিনিস্টারের হাতে থাকে, যেটা কার দ্বারা পরিচালিত হয়, হুইচ ইজ বিন হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এটা কার দ্বারা হয়? সো দ্য রাইট অপশন, এখানে অপশন গুলো আগে দেখি তারপর রাইট অপশনে যাবো। ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজ, ফেডারালিজম, রিপ্রেজেন্টেটিভ লেজিসলেচার নাকি পার্লামেন্টারি ডেমোক্রেসি? তো বেসিক্যালি এই কোয়েশ্চেনের মাধ্যমে যে একজন কাউন্সিল অফ মিনিস্টার সম্পূর্ণ ব্যাপারটা দেখভাল করবে এবং তার হেড করবে, মানে দ্য এক্সিকিউটিভ পাওয়ার উইল বি vested on the Council of Minister, যেটা প্রাইম মিনিস্টার হেড করবে, দ্যাট ইজ দ্য পার্লামেন্টারি ডেমোক্রেসি। ঠিক আছে, অপশন ডি হিয়ার ইজ দ্য রাইট অপশন। কারণ কাউন্সিল অফ মিনিস্টার অ্যাকচুয়ালি কার দ্বারা পরিচালিত হয়, মানে কিভাবে তারা তৈরি হয়, পরিচালিত হয়, তো মানে একজন হেডেন করে যিনি হচ্ছে প্রাইম মিনিস্টার, কিন্তু বেসিক্যালি দে আর বিন ইলেক্টেড অ্যামং দ্য মাস, তাই না? পপুলেশনের মাধ্যমে, মানে সাধারণ সিভিলাইজেশনদের মাধ্যমে, সিভিলিয়ানসদের মাধ্যমে তারা কি হয়, তারা তৈরি হয় এবং তারা ইলেক্টেড হয় এবং নির্বাচনের মাধ্যমে তারা আসে, রাইট? তো দিস ইজ ওয়াই দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং অফ দ্য পার্লামেন্টারি ডেমোক্রেসি। নেক্সট কোয়েশ্চেন 86. If the government of state fails to enforce the directive principle of the state policy, a citizen can move which among the following courts to file a writ petition to get them enforced?
বলছে যদি একটা গভর্নমেন্ট অফ স্টেট মানে গভর্নমেন্ট অফ আ স্টেট, একটা স্টেটের গভর্নমেন্ট যদি ফেল করে যায়, যদি কোনো অবস্থা যদি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে ইমপ্লিমেন্ট করতে যদি ফেল করে, তাহলে সেই ক্ষেত্রে একজন সিটিজেন কোথায় সেটা নিয়ে মুভ করতে পারে? ডিস্ট্রিক্ট কোর্ট, নো কোর্ট, হাইকোর্ট না সুপ্রিম কোর্ট? সো দ্য রাইট অপশন ইজ দিস ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইজ নট আন্ডার দ্য জুডিশিয়ারি প্রসেস। ঠিক আছে, তো ডাইরেক্টিভ প্রিন্সিপাল ইজ আ ডাইরেকশন টু দ্য স্টেট that how to complete the state work. This is just a direction, তো এটা enforceable নয়। ঠিক আছে, the court of law the court of law এর কোনোভাবে enforceable না। তো option B here is the correct option. Now 87, which amendment introduced a national goods and services tax in India from July 2017? বলেছি নিচের মধ্যে কোন অ্যামেন্ডমেন্টটা ন্যাশনাল গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি কে ইন্ডিয়াতে 2017 থেকে শুরু করেছে। বেসিক্যালি আমরা এটা দেখবো 100তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট না 101তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট না 102তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট না 103তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো বেসিক্যালি দ্য রাইট অপশন হিয়ার উইল বি অপশন বি, 101তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। Now 88 number question এ যাব, the chairman of public account committee of parliament is appointed by the, বলেছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি যেটা হয় পার্লামেন্টে, যে অ্যাকচুয়ালি সমস্ত হিসাব পত্রের হিসেব রাখে, রাইট, that is been appointed by whom? Speaker of the Lok Sabha, Prime Minister of India, President of India নাকি Chairman of the Rajya Sabha? So basically the chairperson বা the chairman of the public accounted committee that is been selected from the Lok Sabha and Rajya Sabha, and the appointment is being done by the Speaker of the Lok Sabha, option A. ঠিক আছে, তো the chairperson is appointed by the Lok Sabha Speaker for the terms, কত টার্মস এর জন্য একে রাখা হয়? for 1 year. ঠিক আছে, now 89 number question, the fundamental duties are mentioned in, fundamental duties কত নম্বরে মেনশন করা হয়? again I am saying you, if you can see the pattern of the question paper, আমরা দেখতে পাচ্ছি যে একই কোশ্চেনের আন্ডারে বিভিন্ন ডাইমেনশন বিভিন্নভাবে কোশ্চেন এখানে রিপিট করা হয়েছে। তাহলে আমরা যখন পড়বো তখন আমাদেরও কি করতে হবে, যে একটা টপিকের আন্ডারে তার যতগুলো ডাইমেনশন উই হ্যাভ টু ক্লিয়ার এভরিথিং। এইমাত্র আমরা কি পড়লাম? ফান্ডামেন্টাল ডিউটিস কতগুলো রয়েছে। তার আগে একটা কোয়েশ্চেন ছিল আমাদের লাস্ট ভিডিওতে আপলোড করা হয়েছে, যে ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে নিচের কোনটা আসে বা কোনটা আসে না। সো ফান্ডামেন্টাল ডিউটি কত নাম্বারে পড়ে, কটা ফান্ডামেন্টাল ডিউটিস আছে, কি কি ডিউটিস আছে, দিস অল তুমি যখন জানবে তখন অটোমেটিক্যালি তুমি দেখো একটা টপিকের আন্ডারে তুমি 3খানা কোয়েশ্চেন অলরেডি পেয়ে গেলে। তো দিস ইজ দ্য গুড থিং অ্যাবাউট দ্য এক্সামিনেশন। তুমি যদি একটা টপিক ক্লিয়ারলি মানে ঠিকঠাক করে কনসেপচুয়াল ক্ল্যারিটি নিয়ে পড়ো, তাহলে কিন্তু তোমার বাকি উত্তরগুলো দেওয়া খুব সহজ হয়ে যাবে। সো দ্য রাইট অপশনে এবার যাবো, পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পার্ট 4 অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়া, পার্ট 4A অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, শিডিউল, এখানে বলেছি শিডিউল 4A অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো শিডিউলের প্রশ্ন আসেই না যখন আমাদের পার্টের অবস্থা আসে, আর্টিকেলের ডিভিশনস আছে, ফান্ডামেন্টাল ডিউটিস আর বিন মেনশনড ইন পার্ট 4A অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। পার্ট 4 এর এ যে সেটাতে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার পার্ট 4A তে এটা মেনশন করা হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস, হুইচ ইজ দ্য কনসার্ন টু দ্য ইন্ডিভিজুয়ালস অ্যান্ড দ্য নেশন। Now question number 90 te jabo, choose the correct statement in the Constitution of India. Now choose the correct statement stated in the Constitution of India, Indian Constitution অনুযায়ী নিচের মধ্যে কোন লাইনটা রাইটলি সেড? India that is Bharat shall be the federation of state, naki India that is Bharat shall be a union of states, India that is Bharat shall be a quasi federal state, India that is Bharat shall be the unitary states. তো বেসিক্যালি দেখো এখানে চারটেই ভারতের সম্পর্কে ইজ দ্য রাইট অপশন, বাট অ্যাকচুয়ালি যদি কেন আমি রাইট অপশন বললাম, তোমাদের মনে হতে পারে যে there is very clearly been stated by India that is Bharat shall be union of state, that is the right option. Yes, that is the right option, but when it is comes about the feature of India, যখন ইন্ডিয়ার ফিচার্স সম্পর্কে কথা বলা হয়, তখন যখন আমরা তাকে বিভিন্নভাবে ডিফাইন করি, তখন কিন্তু বাকি যেগুলো হয় ফেডারেশন অফ স্টেটস বা কোয়াসি ফেডারেল স্টেট বা ইউনিটারি স্টেটস, দিস অল অ্যাকচুয়ালি ইন্ডিয়া তো কোয়াসি ফেডারেল দেখা যায়, কিন্তু কোথায় ফেডারেশন অফ স্টেট কাজ করে বা ইউনিটারি অফ দ্য স্টেট
স্টেটস কাজ করে সেটাও আমরা দেখবো। শিডিউল যদি আমরা ডিভাইড করে দিই স্টেট 1 মানে শিডিউল 1, শিডিউল 2 মানে শিডিউল 2 যেটা হচ্ছে স্টেট লিস্ট বা কনকারেন্ট লিস্ট, সেই অনুযায়ী সেটার যে তার মধ্যে যতটা প্রভাব ফেলে মানে টোটাল ইন্ডিয়ার যে কনস্টিটিউশনাল সিস্টেম সেটার উপর যদি প্রভাব ফেলে তাহলে অনেকগুলোকে আমরা সঠিক বলে ভাবতে পারি। কিন্তু দ্য রাইট অপশন দ্যাট ইজ বিন এনশেন্ট ইন দ্য প্রিয়াম্বল, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেট। ঠিক আছে, নাও 91 number question, choose the most appropriate alternative parliamentary government is also known. বলেছে যে পার্লামেন্টারি গভর্নমেন্ট কে আর কি বলা হয়? রেসপন্সিবল গভর্নমেন্ট, ইয়েস, পার্লামেন্টারি গভর্নমেন্ট ইজ আ রেসপন্সিবল গভর্নমেন্ট বিকজ দে আর responsible on the constitution itself, on the parliament itself, and the definitely এই দুটো যখন হয় তখন কার উপর তার পাওয়ার ভেস্টেড থাকে? the council of minister এর হাতেও থাকে, and then the people of India. ঠিক, cabinet government, yes, the parliamentary government has the cabinet because they are only the main nucleus of the whole system. Westminster form of government, yes, Westminster form of government is been said the British Parliament. তো তার মডেল কে ফলো করে ইন্ডিয়ান পার্লামেন্ট সিস্টেম বা যে কোনো পার্লামেন্টারি গভর্নমেন্ট কে ফলো করা হয়। So this is also right. So the right option will be option D, all of the above. Now we will move towards our next question. একটু লম্বা কোশ্চেন, আমরা একটু ভালোভাবে এটা পড়বো এবং পড়ে ব্যাপারটা বুঝবো। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, নিচের যে স্টেটমেন্ট গুলো আছে সেটা সম্পর্কে আমাদের কারেক্ট স্টেটমেন্টকে বের করতে হবে। ফার্স্ট অপশন বলেছে যে এখানে আমাদের কিন্তু কারেক্ট স্টেটমেন্ট বলেছে, ঠিক আছে, একটু দেখে রাখবো। নাও পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন refers to litigation undertaken to secure public interest and demonstrate the availability of the justice to socially disadvantaged parties, and was introduced by the Justice P.N. Bhagavati and Justice Krishna Iyer. Now this is right, basically that it has been first been moved by Krishna Iyer, মহারাষ্ট্রতে হয়েছিল এবং পরবর্তীতে এটা নিয়ে পুরোপুরি সামনে আসেন PN Bhagavati. It is an extrajudicious remedy and a part of judicial activism to enforce public interest and the vehicles of the enforcement right. So yes, this is the correct statement. Now already আমরা প্রথমটাতেই পেয়ে গেছি correct statement, তো বাকিগুলো পড়ার প্রয়োজন নেই, but because of our কনভিনিয়েন্স আমরা বাকিগুলো একবার চেক করে দেখবো এবং তার সাথে দেখবো যে এটা কেন হবে না সেটাও একবার ক্লিয়ার করব। দেখো বলেছে only Supreme Court in India can entertain public interest litigation, but the PIL can be filed in any court of law. Any court of law. এখানে শুধু সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে, নো, দিস ইজ নট রাইট, এনি কোর্ট অফ লতে গিয়ে পিআইএল দেখানো যেতে পারে। দেন অপশন সি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইজ এনশ্রেন্ড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। নো, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হ্যাজ নট বিন এনশ্রেন্ড ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে পাবলিক লিটিগেশন সম্পর্কে কিছু বলা হয়নি। কেন? কারণ ইট ইজ আ পার্ট অফ জুডিশিয়াল অ্যাক্টিভিজম, ঠিক আছে, এটা জুডিশিয়াল অ্যাক্টিভিজমের একটা পার্ট। নাও ডি বলেছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইন ইন্ডিয়া has not helped deal with major environmental grievances and has not helped victims who are handicapped by poverty, illiteracy, ignorance, who have not been benefited by the implementation of the laws enacted by the legislature for the benefit of the have-nots. So this cannot happen. Yes, public litigation, interest litigation till the date has done a lot of enormous work, এবং সেই অনুযায়ী public interest litigation is really very much helpful for the Indian civilization as well. So in that case this cannot be the right option. Already আমাদের option A is the correct option, সেটা আমরা পেয়ে গেছি। তো just for your understanding আমি বাকিগুলো আলোচনা করে দিলাম। Now question number 93, the Constitution 89th Amendment Act 2003 established, বলেছে যে 89th Amendment Act 2003 এ এস্টাবলিশ করেছে কি, সেটা আমরা দেখব। কি এটা এস্টাবলিশ করেছে? রাইট টু এডুকেশন অ্যাট দ্য ফান্ডামেন্টাল রাইটস টু অল দ্য সিটিজেন আন্ডার 14 years in India, নাকি the National Commission for the Scheduled Caste and the National Commission for the Scheduled Tribe, and then reservation of the seat for women and local bodies, or 3-language policy. So basically that had happened in the আর্টিকেল 338 এর অ্যামেন্ডমেন্ট করা হয় এবং আর্টিকেল 338 এ কে এখানে দেওয়া হয়, এবং আর্টিকেল 330 was about the National Commission for the Scheduled Tribes,
যেটা ছিল NCST, and then it has been changed, and then 90 মানে এরপরে এটা নিউ আর্টিকেলে দেওয়া হয়, এবং দ্যাট অ্যাকচুয়ালি কমিশন, দ্য ন্যাশনাল কমিশন ফর দ্য শিডিউল কাস্ট অ্যান্ড দ্য ন্যাশনাল কমিশন ফর দ্য শিডিউল ট্রাইব, এই দুটোতে ডিভাইড করে দেওয়া হয়, এবং দ্যাট ইজ দ্য রাইট অপশন। 2003-এ 89তম অ্যামেন্ডমেন্টে এটা করা হয়, ঠিক আছে। নাও 94 নাম্বার প্রশ্ন দেখবো, 94 নাম্বার কোয়েশ্চেন, দ্য 61st amendment of the Constitution of India lowered the voting age of the election to the Lok Sabha and to the Legislative Assembly of State from 21 years to 18 years in which years? এখানে প্রশ্ন বলেছে যে 61st মানে 61তম যে অ্যামেন্ডমেন্ট করা হয়, যেখানটাতে লোকসভায় যারা ভোট দেবে সেই ভোটের যে ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজিস অনুযায়ী এটাকে যে ডিফাইন করা হয়, তো সেই ডেফিনেশনে কি বলা হয় যে ইট ইজ বিন সেড কে প্রথমে ছিল কত 21 বছর বয়স না হলে পরে ভোটাধিকার ছিল না, এবার 21 বছর বয়সকে কি চেঞ্জ করা হয়, চেঞ্জ করে এটাকে 18 বছর করা হয়। তো এইটা কবে করা হয়, বেসিক্যালি যখন এটা বিলটা অ্যাক্টে পরিণত করার জন্য the last sign has been given to 1988, and after that Ramaswamy Venkataraman, the president, he only gave the assent in 1989, ঠিক আছে, and that was on 28th March. So the right option here, option C, in 1989, that is the correct option, যে 1989 এর 28শে মার্চ কি করা হয়, যে 61st amendment এর দ্বারা, কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট দ্বারা যে ভোটাধিকারের বয়স সেটা 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। Now 95, fill in the blank. The constitutional position of the President of India is comparable to, বলেছে এই ইন্ডিয়ার যে কনস্টিটিউশনাল পজিশন রয়েছে প্রেসিডেন্টের, মানে প্রেসিডেন্টের যে পাওয়ার তাকে যে দেওয়া রয়েছে সেই পাওয়ারটাকে কার সাথে কম্পেয়ার করা যায়? The US president, no it is not right, the British monarch, the French president, the Russian president. So Russian president এবং US president, they are the presidential head of the state, unitary features এর আন্ডারে আসে, এবং তারপরে বলেছে যে French president, that is not also the answer, and here the British monarchy will be the right option, option B, কারণ ব্রিটিশ মোনার্কে যেভাবে ইম্পর্টেন্স দেওয়া হয় এবং তার সাথে ব্রিটিশ পার্লামেন্ট যেভাবে যুক্ত থাকে, ইন্ডিয়ার প্রেসিডেন্টের সাথেও সেভাবেই পার্লামেন্ট যুক্ত থাকে। তো প্রেসিডেন্ট ইজ ইটস কাইন্ড অফ নেমসেক, দ্য নেমসেক অফ দ্য এক্সিকিউটিভ হেড বলা যেতে পারে। নাও 96, which of the following statement is not true? নিচের কোনটা ট্রু নয়, not true is incorrect, ঠিক আছে। The Supreme Court in India is the highest court in appeals. Yes, যদি অ্যাপিলের ক্ষেত্রে ধরা হয় তো Supreme Court of India is the highest court or the apex court, that is the right sentence. The power of judicial review is mentioned in the Constitution of India. No, now the point is that the power of judicial review is vested on the Supreme Court, and that is not been found in the text of the Constitution itself. That because judicial review সম্পর্কে কনস্টিটিউশনের কোনো আলাদা করে আর্টিকেল নেই। The judicial review that comes under the segment of the Supreme Court, judicial review Supreme Court এর আন্ডারে আসে, but it is not been enshrined in the our constitution. Now option C, all doubt arising out or in connection with the election of a president shall be inquired into and decided by the Supreme Court, whose decision shall be final under the Constitution of India. Yes, that is right. যদি প্রেসিডেন্সি নির্বাচন সম্পর্কে কোনো রকম ডিসপিউট তৈরি হয় এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া হয় এবং সুপ্রিম কোর্টে যাই রেজাল্ট আসে সেটাকেই মানতে বাধ্য হতে হবে, that is also right. And option D দেখবো, the Supreme Court shall be a court of record. Yes, Supreme Court has the power to be the court of record, মানে সুপ্রিম কোর্টের হাতে সমস্ত রকম রেকর্ড রাখা যেতে পারে এবং সুপ্রিম কোর্টের হাতে এই পাওয়ারটাও দেওয়া থাকে পানিশ ফর দ্য কন্টেম্প্ট অফ ইটসেলফ অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। দ্যাট ইজ অলসো রাইট। সো রাইট অপশন, যে এখানটায় কোন লাইনটা বা কোন স্টেটমেন্টটা ইজ নট ট্রু, হিয়ার দ্য পাওয়ার অফ দ্য জুডিশিয়াল রিভিউ ইজ মেনশন ইজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্যাট উইল বি দ্য not correct statement or incorrect statement, ঠিক আছে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেনে যাব, 97 number question. When was the first general election to the Lok Sabha in India held? Basically general election ইন্ডিয়াতে প্রথম হয় 25শে অক্টোবর থেকে
21 ফেব্রুয়ারি। আমি জেনে বুঝে আমি ইয়ারটা লিখলাম না, বিকজ এটা 1950 to 51, ये 51 to 52, 53 to 54 और 54 to 55 হবে। So it 25th October 1951 and 21 February, that is 1952. So the right option will be option B, 1951 to 52. 98 number question, which article in the Indian Constitution states that state shall not deny to any persons equality before the law or the equal protection of the law within the territory of India? Amra jani the right to equality talks about this, and what does it mean? Je equality before law mane তুমি রাজা হও বা প্রজা, তুমি আম্বানি হও ইয়া তুমি একজন সাধারণ মানুষ, প্রত্যেকের ক্ষেত্রে যখন ইকুয়ালিটি আসবে, ল এর ইকুয়ালিটি আসবে, তখন that is always same for everyone. So this equal protection of the law is given by which article? Article number 14. Article 14 নম্বরে বলা হয়েছে the equality before the law, or that is been called the rule of law. কি বলে একে? রুল অফ ল, মানে সবার উপরে ওই সত্য হচ্ছে একমাত্র আইন, ঠিক আছে? তো 98 is the question and the option is B. 99 number question দেখবো, fill in the blank. Impeachment of the President of India can be initiated. প্রেসিডেন্টের impeachment কোথায় ইনিশিয়েট করা যায়? only in Lok Sabha, only in Rajya Sabha, in either the House of Parliament or in the Supreme Court. So the right option here, either the House of Parliament can start the impeachment procedure or can initiate the impeachment of the President of India. That is the right option, C. So question number 100 এ যাব, who can extend the jurisdiction of the High Court? বলেছি যে হাইকোর্টের jurisdiction মানে হাইকোর্টের যে কার্যপ্রণালীর যে লাইন আপ, সেটা কার হাতে থাকে যে সেটা এক্সটেনশন করা যেতে পারে? দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, নাকি দ্য গভর্নর অফ দ্য স্টেট? তো বেসিক্যালি অ্যাকর্ডিং টু দ্য ল মেকিং বাই দ্য পার্লামেন্ট, they have the power to extend the jurisdiction of the High Court, and the right option is option A, the Parliament of India. Next question এ যাব 101. This from 101 economy start হচ্ছে। তো এই পেপারটা কি কি রয়েছে? পলিটি এন্ড ইকোনমি আছে। পলিটি 1 to 100 question was there. Now 100 to 200 question we will deal with the economic portion. Now following concept of the money supply is called narrow money. Narrow money কাকে বলা হয়? Basically narrow money is the currency which is with the public, right? যেখানে ডিমান্ড ডিপোজিট কার সাথে করা হয়? সাধারণ ব্যাংকিং সিস্টেমের সাথে, এবং আদার ডিপোজিট উইথ আরবিআই। সো হেয়ার দ্য ন্যারো মানি ইজ বিন কল্ড M1, M2, M3 or M4. The right option is option A, M1. ন্যারো মানি নাম কি বলে বলা হয়? M1, because that is called the basic, basic sum of the currency. Now 102 number প্রশ্ন দেখবো, exclusive power to issue currency notes lies with. বলেছে যে ইস্যু মানে কারেন্সিকে ইস্যু করার জন্য, নোট কারেন্সি ইস্যু করার জন্য যে এক্সক্লুসিভ পাওয়ার থাকে সেটা কার হাতে থাকে? সো ইট ইজ অলওয়েজ ভেস্টেড টু দ্য সেন্ট্রাল ব্যাংক। এবার সেন্ট্রাল ব্যাংক আমাদের কি? আমাদের সেন্ট্রাল ব্যাংক একমাত্র আরবিআই। সো অপশন দেখবো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ইয়েস দ্যাট ইজ দ্য রাইট অপশন, অপশন এ। সেন্ট্রাল গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অর মিনিস্ট্রি অফ হোম অর বি, সি, এদের কারোর মধ্যেই পড়ে না। সো দ্য রাইট অপশন ইজ অপশন এ। 103 নম্বর প্রশ্ন দেখবো, ইন দ্য পোস্ট ইকোনমিক রিফর্ম পিরিয়ড দ্য ট্যাক্স রিফর্ম মেজার্স ইমপ্লাইড দ্য ফলোইং। বলছে নিচে যে ইকোনমিক পিরিয়ড গুলো গিয়েছিল, সেই ইকোনমিক পিরিয়ডে হোয়াট হ্যাড হ্যাপেন, নিচের মধ্যে কোনটা হয়েছিল? যখন ইকোনমিক রিফর্ম পিরিয়ডে যখন ট্যাক্স রিফর্ম করা হয়, সেটার মধ্যে কোনটা ঘটে? ডিক্লাইন ইন দ্য রেটস অফ দ্য ট্যাক্স অ্যান্ড দ্য রিডাকশন অফ দ্য ইভেশন, ইনক্রিজ ইন ট্যাক্স এক্সামশন, ট্যাক্সের প্রচুর পরিমাণে এক্সামশন মানে ছাড় দেওয়া হয়, ইনক্রিজ ইন দ্য ট্যাক্স রেট সেটা করা হয়, ইনক্রিজ ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্সিটি এখানে এটা করা হয়। সো বেসিক্যালি দ্য রাইট অপশন ইজ যে ট্যাক্সের যে রেট ছিল এবং তার যে রিডিউসিং ইনভেশন থাকে তার উপর কাজ করা হয়। সো অপশন এ ইজ দ্য রাইট অপশন। 104 নম্বর প্রশ্ন দেখবো, ওভারঅল রেসপন্সিবিলিটি অফ এগ্রিকালচার ক্রেডিট এন্ড রিফাইন্যান্স লাইজ অন। বলেছে সমস্ত এগ্রিকালচারের ক্রেডিট এবং রিফাইন্যান্স কার ওপর ন্যস্ত রয়েছে? আরবিআই, নাবার্ড, কোঅপারেটিভ ব্যাংক না ল্যান্ড ডেভেলপমেন্ট? বেসিক্যালি লোকাল লেভেলে কোঅপারেটিভ ব্যাংক এন্ড ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক ওয়ার্ক
কিন্তু অ্যাকচুয়ালি যে টোটাল বলেছে প্রশ্ন দেখো, ওভারঅল রেসপন্সিবিলিটি অফ এগ্রিকালচার, সো দ্য অল দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য এগ্রিকালচার ইজ ভেস্টেড আপন NABARD. অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। 105 number question দেখবো, ফাইন্যান্স কমিশন ইজ অ্যাপয়েন্টেড ফর এ টার্ম অফ। So as per the constitution, the finance commission actually comes for how many time? 3 years, 4 years, 5 years and 6 years. Right option is 5 years, which is option C, and that is consist of a chairman and another 4 members. তো টোটাল দেখো 5 জন মেম্বার থাকছে চেয়ারম্যান কে ইনক্লুড করে, and that is for 5 years. মনে থাকবে ফাইন্যান্স কমিশন, ফাইন্যান্স, তো দেখো 5 এর 5 এর 5 and চেয়ারম্যানের নাম্বার মেম্বারের সংখ্যাও 5, সো মনে রাখতে পারবে 5 5 5, ঠিক আছে ফাইন্যান্স কমিশনের ক্ষেত্রে। নাও নেক্সট হচ্ছে 106 নাম্বার, ফাইন্ড হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট। সেলস ট্যাক্স, সেলস ট্যাক্স কি ধরনের ট্যাক্স? ইটস এ প্রোগ্রেসিভ ট্যাক্স, মানে বারবার বাড়তে থাকে, ইটস এ রিগ্রেসিভ ট্যাক্স নাকি কমতে থাকে, ইটস এ নন ইনফ্লেশনারি, এটার মধ্যে কোনো মুদ্রাস্ফীতি ঘটে না, ব্রিং ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, এটা ডিস্ট্রিবিউটিভ জাস্টিস বা সকলের মধ্যে সমতা নিয়ে আসে। তো সেলস ট্যাক্স এমন একটা ট্যাক্স which is a regressive tax. অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। 107 নম্বর প্রশ্ন, which item does not usually come under the India's important basket nowadays? Now import basket মানে কোন কোন জিনিসগুলো ইন্ডিয়া ইম্পোর্ট করে? বেসিক্যালি পেট্রোলিয়াম, ইয়েস ইন্ডিয়া পেট্রোলিয়ামকে ইনক্লুড করে, ক্রুড অয়েল, ইয়েস এটাও ইম্পোর্ট করে, ফার্টিলাইজার, ফার্টিলাইজার এখানে উল্লেখ করে দেওয়া হয়নি, সো কেমিক্যাল ফার্টিলাইজার or organic fertilizer that is been imported by India, but food grains, খাদ্য শস্য, সেটা কি ভারতবর্ষ ইম্পোর্ট করে কোথাও থেকে? কিছু এক্সোটিক ফ্রুট রয়েছে, সেইগুলোকে বাদ দিলে, ইভেন এক্সোটিক ফ্রুট এখন ভারতে মানে ড্রাগন ফ্রুট বা এই জাতীয় যে ব্লুবেরি, এই সমস্তগুলো ইন্ডিয়াতেও এখন পাওয়া যাচ্ছে। তো ফ্রুট গ্রেন ইজ দ্য রাইট অপশন হিয়ার, অপশন ডি, দ্যাট ইজ নট আ item which is been imported by the India. Now 108 number প্রশ্ন, ফাইন্যান্স কমিশন ইজ অ্যাপয়েন্টেড বাই। ফাইন্যান্স কমিশন আগেন দেখো ইকোনমিক শুরুই হয়েছে এবং তার মধ্যে আমরা একটা কোয়েশ্চেন আবারও পেয়ে গেছি যে ফাইন্যান্স কমিশনের অ্যাপয়েন্টমেন্ট কতদিনের জন্য হয়। দেন দ্য নেক্সট কোয়েশ্চেন, ফাইন্যান্স কমিশন অ্যাপয়েন্টেড কার দ্বারা হন? So option A, the Prime Minister, number option B, the President, number 3, the Parliament, নাকি the Planning Commission? তো বেসিক্যালি আন্ডার আর্টিকেল 280, তাতে কনস্টিটিউশনের আন্ডার আর্টিকেল 280 তে কি ডাইরেক্টলি বলা হয়েছে, দ্য ফাইন্যান্স কমিশন ইজ কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, so that it can give its recommendation on the distribution of the tax revenue between the union and state. ইউনিয়ন এবং স্টেটের মধ্যে যে ট্যাক্স রেভিনিউ তার যে ডিস্ট্রিবিউশন, সেটা যেন ঠিকঠাক করে ডিস্ট্রিবিউশনটা যেন ঠিকঠাক দেখা যায়, সেই কারণে হু ডাজ দিস অ্যাপয়েন্টমেন্ট? দ্য প্রেসিডেন্ট ডাজ দিস অ্যাপয়েন্টমেন্ট অফ ফাইন্যান্স কমিশন, ঠিক আছে। ফাইন্যান্স কমিশনকে কারা কনস্টিটিউট করেন? প্রেসিডেন্ট কনস্টিটিউশন করে আন্ডার আর্টিকেল 280। নাও 109 নম্বর প্রশ্ন, ইন্ডিকেট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, নিজের মধ্যে ভুল স্টেটমেন্টটাকে বের করতে হবে। ইম্প্যাক্ট অফ ইকোনমিক রিফর্ম ওয়াজ, ইকোনমিক রিফর্ম যখন করা হয় সেটার ইম্প্যাক্ট কি হয়েছিল? দেখো, আনস্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেস অফ বেসিক ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রি, নো, ইকোনমিক রিফর্মের ফলে দেয়ার ওয়াজ এ ভেরি স্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেস অফ দ্য বেসিক ক্যাপিটাল গুডস। দেন নেগলেক্ট অফ এগ্রিকালচার, yes that also had happened, যে এখানটায় কি সরি আনস্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেস হয়েছিল। দেন নেগলেক্ট অফ, এখানে ইনকারেক্ট বলেছে, ভুলটা বের করতে হবে। নেগলেক্ট অফ এগ্রিকালচার, ইয়েস নেগলেক্ট অফ এগ্রিকালচার হয়েছিল সে সময়। দেন ইনক্রিজ ইন সিকিউরিটি অফ ওয়ার্কার, সিকিউরিটি ওয়ার্কারের যে সিকিউরিটি সেটার ইনক্রিজ হয়েছিল, ডেফিনেটলি হয়েছিল। গ্রোথ অফ আনএমপ্লয়মেন্ট, সো আনএমপ্লয়মেন্টের গ্রোথ হয়নি, এমপ্লয়মেন্টের গ্রোথ হয়েছিল। সো দ্য রাইট অপশন ইজ অপশন ডি হিয়ার।
Now unsatisfactory progress of the basic capital goods industry, that is also যেমন basic capital goods এর মধ্যে যেমন এগ্রিকালচারেরও আসে। তো বেসিক্যালি এই সময় ইকোনমিক রিফর্মে এত বেশি ইন্ডাস্ট্রিয়াল গুডস এর উপর নজর দেওয়া হয়েছিল যে ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রি কিছুটা নেগলেক্টেড হয়েছিল, ঠিক আছে। তো অপশন এ, বি এন্ড সি ইজ কারেক্ট। সেখানে ভুল কোনটা, গ্রোথ অফ আনএমপ্লয়মেন্টটা ভুল, সব থেকে বেশি পরিমাণে এমপ্লয়মেন্ট জেনারেশন করা হয়েছিল আফটার দ্য ইকোনমিক রিফর্ম, সো দ্য অপশন ডি ইজ দ্য রাইট। Now 110 number প্রশ্ন, the panchayat system was introduced after this amendment of the constitution. So this question has given you from polity, যদিও এটা economics এর মধ্যে দিয়েছে, but পলিটির কোয়েশ্চেন আমরা জানি ভেরি সিম্পল। পঞ্চায়েতি রাজ সিস্টেম কবে অ্যামেন্ড করা হয়? 65তম অ্যামেন্ডমেন্টে, কত 68তম অ্যামেন্ডমেন্টে, 72তম অ্যামেন্ডমেন্টে, নাকি 73তম অ্যামেন্ডমেন্ট? সো দ্য রাইট অপশন ইজ অপশন D, which is 73rd amendment. 73rd amendment is been talk about the that has happened in 1992, and that was added a new part কত ছিল? 9, ঠিক আছে। এবং সেখানে টোটাল 16টা আর্টিকেল এবং সেটাকে 11 শিডিউলের আন্ডারে রাখা হয়, এবং দ্যাট অ্যাকচুয়ালি টক অ্যাবাউট দ্য 3 টায়ার সিস্টেম অফ দ্য লোকাল গভর্নর, মানে লোকাল গভর্নিং বডি, and that is by the 73rd amendment. Now 111 number প্রশ্ন, impact of bank nationalization did not include this. বলেছে ব্যাংক ন্যাশনালাইজেশন নিজের মধ্যে কোনটা ইনক্লুড করে না? টোটাল ডিপোজিট ইনক্রিজ। দেখো এখানটা যখন ব্যাংকের ন্যাশনালাইজেশন হয় তখন ডিপোজিট ইনক্রিজ হয়েছিল। প্রায়োরিটি সেক্টর লোন ইনক্রিজড মাচ, ডেফিনেটলি যেগুলো প্রায়োরিটি সেক্টর তার লোন প্রচুর মাত্রায় বেড়ে গেছিল। সিকিউরিটি অফ ডিপোজিটর ফান্ড ডিক্লাইন্ড, নো। যখন ব্যাংকের জন্য তার ন্যাশনালাইজেশন হলো বা জাতীয়করণ হলো, ব্যাংকের জাতীয়তাকরণ হলো, সেই সময় যে সিকিউরিটি, ডিপোজিটরের যে সিকিউরিটি, সেটা তার যে ফান্ড, সেটা ডিক্লাইন যদি হবে তাহলে লোকে কি করে সেখানে ডিপোজিট ইনক্রিজ হবে, তাই না? সো দ্য রং অপশন ইজ option C, and branch expansion took place. Yes, a lots of branch expansion has started at the time of the nationalization of the bank. ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার, হুইচ ইজ দ্য রং অপশন। ঠিক আছে, বোঝা গেল যে এটার মধ্যে ভুল কোনটা বলেছে, কোনটার ইনক্লুড করে না। তো অপশন সি হিয়ার। না 112 নম্বর প্রশ্ন, অ্যাবলিশন অফ দ্য জমিদারি সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল টুক প্লেস ইন হুইচ ইয়ার? বেসিক্যালি যে জমিদারি সিস্টেম সেটাকে তো প্রথমেই অ্যাবলিশ করে দেওয়া হয়, বাট দ্যাট ইন ইস্ট বেঙ্গলে কবে করা হয়? ইন 1950। আর পাকিস্তানে ওয়েস্ট পাকিস্তান যেটা থাকে, পাকিস্তানে কবে করা হয়? 1959। তাহলে ইন্ডিয়াতে কবে করা হয়েছিল? ইন ইন্ডিয়া ইট হ্যাপেন্ড ইন অপশন এ 1951। ঠিক আছে, নাও কোয়েশ্চেন নাম্বার 113, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অন দ্য ফলোইং আইটেম ডু নট কন্ট্রিবিউট টু দ্য ন্যাশনাল ইনকাম। নিচের মধ্যে কোনটা ন্যাশনাল ইনকামের সাথে যায় না? ডিফেন্স এক্সপেন্ডিচার, সাবসিডি অন দ্য পাবলিক এন্টারপ্রাইজ, ইন্টারেস্ট অন লোন, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার। সো দ্য রাইট অপশন ইজ অপশন এ, ডিফেন্স এক্সপেন্ডিচার হচ্ছে এমন একটা সেকশন যেটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের সঙ্গে যায় না। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার হওয়া সত্ত্বেও যেটা ন্যাশনাল ইনকামের সাথে যায় না, দ্যাট ইজ ডিফারেন্ট। Now 114 নম্বর প্রশ্ন, which one of the following does not come under the economic liberalization program? প্রশ্ন কি বলেছে যে নিচের মধ্যে কোনটা ন্যাশনাল লিবারালাইজেশন প্রোগ্রামের মধ্যে আসে না? রিমুভাল অফ দ্য সিস্টেম অফ ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং, দেন রিডাকশন অফ দ্য রেস্ট্রিকশন রিলেটিং টু দ্য monopolies and restricted trade practice, which is MRTP. This both comes. Increase in important restriction, no, that doesn't come under. So option C, or increase in the import restriction. Then D they বলেছে increase in the limit of the foreign direct investment. Yes, that also happened. So right option, increase in the import restriction, which doesn't come under the economic liberalization program. ঠিক আছে, economic liberalization যখন হয়েছিল তাতে এটা আসেনি। Now 115 নম্বর প্রশ্ন, deficit financing is strongly inflationary when? বলছে যে ডেফিসিট ফাইন্যান্সিং কাকে বলা হয়? যখন গভর্নমেন্টের যে ইনকাম, মানে তার যে রেভিনিউ জেনারেট হয় তার থেকে যদি তার এক্সপেন্ডিচার বেশি হয়ে যায়, তখন গভর্নমেন্ট কি করে?
বিভিন্ন পাবলিক সেকশন থেকে, মানে কমার্শিয়াল ব্যাংক হতে পারে বা তার নিজের যে বন্ড আছে সেটাকে বিক্রি করে দেয়, সেখান থেকে তারা বিক্রি করে এবং গভর্নমেন্ট সেটাকে কিনে দেয় এবং গভর্নমেন্ট কি করে সেটাকে বড় করে। সো অপশন সি উইল বি দ্য রাইট অপশন, গভর্নমেন্ট বড় ফ্রম দ্য কমার্শিয়াল ব্যাংক। এবং এছাড়াও তারা গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট তার যে কি বলে তার যে গভর্নমেন্ট বন্ডস আছে সেইগুলোকেও কখনো কখনো তারা সেইগুলো দেখিয়েও তারা বড়োইং করে, ঠিক আছে। তো ডেফিসিট ফাইন্যান্সিং স্ট্রংলি ইনফ্লেশনারি যখন এই ঘটনাটা ঘটে, যখন গভর্নমেন্ট বড় করে কমার্শিয়াল ব্যাংক থেকে। নাও 116 নম্বর প্রশ্ন, ট্যাক্সেশন অন দ্য এগ্রিকালচারাল ইনকাম ইন ইন্ডিয়া ইজ, বলছে এগ্রিকালচারাল ইনকাম থেকে ট্যাক্সেশন কত, রিলেটিভলি হাই, লো, নাকি প্রপোর্শনেট টু ইট কন্ট্রিবিউশন, নাকি নান অফ দ্য অ্যাবাভ। তো বাই ডিফল্ট agricultural income is exempted from the taxation and which is not included under total income. So right option is option D, none of the above. Now 117 number প্রশ্ন দেখব, first industrial policy came into existence in which year? 1947, 1948, 1950 নাকি 1956? Industrial policy that is called IPR, Industry Policy Resolution, that comes 1956, ঠিক আছে। তো এটাই একটা প্রভিশন আছে যেটার ক্ষেত্রে পাবলিক সেক্টর, স্মল স্কেল ইন্ডাস্ট্রি, ফরেন ইনভেস্টমেন্ট যেগুলো নতুন নতুন চ্যালেঞ্জকে মিট করতে পারে ফ্রম দ্য টাইম টু টাইম, এবং এটা মডিফাই করা হয় কবে, 1973 তে, দেন 1977 এ এবং 1980 তে, ঠিক আছে। এই সময় এটার আরেকবার মডিফাই করা হয়। তো রাইট অপশন উইল বি অপশন ডি, 1956। 118 নম্বর প্রশ্ন, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট প্রোভাইডস এমপ্লয়মেন্ট টু, বলেছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট পরবর্তীকালে যাকে বলা হয় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005, দ্যাট প্রোভাইড, মানে কাদেরকে এমপ্লয়মেন্ট দেয়, স্কিলড রুরাল ওয়ার্কার্স, সেমি স্কিলড রুরাল ওয়ার্কার্স, নাকি আনস্কিলড ওয়ার্কার্স, নাকি বোথ এ অ্যান্ড বি। তো বেসিক্যালি যে মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, তার মাধ্যমে এটা গ্যারান্টি দেয় 100 days এর ওয়ার্ক, রাইট, 100 দিনের কাজ, টু হুম, হু আর ভলেন্টারিলি টু ডু ওয়ার্ক and which is unskilled manual work. So right option is option C, unskilled workers. Now 119 number প্রশ্ন দেখব, inflation appears when there occurs, বলেছি ইনফ্লেশন কখন অ্যাপিয়ার করে, কখন মুদ্রাস্ফীতি দেখা যায়, যখন ইনক্রিজ ইন মানি সাপ্লাই হয়, নাকি ওয়ান টাইম ইনক্রিজ ইন প্রাইস লেভেল, একবার দাম বাড়ে, নাকি ইনক্রিজ ইন প্রফিট এন্ড প্রোডাকশন, যখন প্রফিট এবং প্রোডাকশন বাড়ে, নাকি কন্টিনিউয়াস ইনক্রিজ ইন প্রাইস লেভেল। সো যখন বারবার প্রাইস লেভেল বাড়তে থাকে তখন ইনফ্লেশন হয়। সো দ্যাট ইজ বিন দ্য রাইট অপশন, অপশন ডি। 120 নম্বর প্রশ্ন দেখব, ক্যাশ রিজার্ভ রেশিও ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোল ইজ, বলেছে যে ক্যাশ রিজার্ভ রেশিও এটা একটা ইনস্ট্রুমেন্ট ক্রেডিট কন্ট্রোল অফ হোয়াট, ডাইরেক্ট অ্যান্ড মোস্টলি ইফেক্টিভ, ইনডাইরেক্ট, নাকি এফেক্টিভ ইন আ ফিউ সার্কামস্টেন্সেস, আনসার্টেন ইন ইটস এফেক্টিভনেস। বলেছে সিআরআর এর কতটা তার ইনস্ট্রুমেন্ট কতটা, মানে কতটাই এফেক্টিভ, কতটা এটা রেজাল্ট দেয়। সো ক্যাশ রিজার্ভ রেশিও কি হয়, ডাইরেক্টলি তাতে তোমাকে আরবিআই কে ক্যাশ ট্রান্সফার করতে হয়, লার্জার পোর্শন অফ দ্যার ক্যাশ, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি আফটার ডুইং দ্যাট যে মার্কেটের যে সিস্টেম তার মধ্যে যথেষ্ট হাত পড়ে, এবং স্বাভাবিকভাবে দ্য রাইট অপশন ইজ অপশন এ, ডাইরেক্ট অ্যান্ড মোস্টলি এফেক্টিভ, ঠিক আছে। সিআরআর আজ পর্যন্ত যতবার ক্যাশ রিজার্ভ রেশিও যতবার লাগু করা হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে, ইন দ্যাট কেস দ্য হাইক ইন সিআরআর leads to an increase of the interest rate of loan provided by the bank, and for that the credit control is very easy for the bank. So that was the class for today. Thank you very much for watching the video, and if you have any queries and if you want to know about any courses of StudyIQ, don't forget to contact on this both number. And yes, please পড়াশোনা প্রচুর ভাবে করো, মন দিয়ে পড়াশোনা করো, খুব তাড়াতাড়ি দেখা হবে, and thank you so much.